এসআইআর হওয়ার আগে খুব 1 কোটি বাদ যাবে বা তৃণমূল হেরে যাবে, এবং যে যে জায়গাতে খুব কম মার্জিনে দেখা যাচ্ছে যে বিজেপি হেরেছে, সেই সমস্ত জায়গাগুলো ক্যালকুলেটেড ভাবে ডিভোটার করা হয়েছে। কিন্তু ফাইনাল যখন 91,000-এর লিস্ট সামনে এলো, তখন কিন্তু হিন্দু সংখ্যা, মতুয়া, তার সংখ্যালঘু তো আছেই, এদের নাম বাদ গেল। দেখুন, আমি আবার বলছি, প্রথম 58 লাখটা আপনারা কেউ হিসেব করবেন না, কারণ প্রথম 58 লাখের মধ্যে অধিকাংশই মৃত এবং শিফটেড আছে। এবং এটাও এরকম নয় এটা এসআইআর হয়েছে বলে ধরা পড়েছে। প্রত্যেক বছর ইলেকশনের আগে প্রত্যেক বিধানসভায়, প্রত্যেক লোকসভায় মৃত এবং শিফটেড ভোটারদেরকে বাদ দেওয়া হয় তালিকা থেকে। আপনি টোটাল রাজ্যেরটা একসাথে দেখেছেন বলে 58 লাখ থেকে আপনার ইয়ে হয়ে গেছে, চমকে গেছেন আপনি। মানে আমি আপনাকে এক্সাম্পল দিই, আমি এটা একটা সভাতে বলেছিলাম, কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচন হয়েছিল মনে আছে 1-1.5 বছর আগে, যেখানে একটি বাচ্চা মেয়ে মারা গেল, আনফরচুনেট সিচুয়েশন। হ্যাঁ, সেই কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচনের আগে 6,000 মৃত এবং শিফটেড ভোটার ক্লিয়ার করা হয়েছিল। ওটা একটা ইলেকশন বলে আমি আপনাকে এক্সাম্পল দিচ্ছি, একটা বিধানসভায় 6,000, তাই তো? তখন তো এসআইআর হচ্ছিল না ওটা। আমি আপনাকে একটা ন্যাচারাল অঙ্ক বলছি, আপনার দর্শকদেরও করতে বলবেন। আচ্ছা, ওই ইলেকশনটা হয়েছিল 2025-এর জুন মাসে, তাই তো? তার ঠিক 1 বছর আগে লোকসভা হয়েছে, 2024-এর জুনের রেজাল্ট বেরিয়েছে। তার মানে 1 বছর আগে তখনও তো এই ক্লিনিং গুলো হয়েছে, যেহেতু প্রত্যেক ইলেকশনের আগে হয়। উপনির্বাচন বলে একটা সিট আমার মনে আছে। তার মানে 2024-এর জুনে ক্লিয়ার হওয়ার পর 2024 থেকে 2025-এর জুন, এই 1 বছরে নতুন করে 6,000 লোক একটা বিধানসভায় শিফটেড হয়েছেন বা মারা গেছেন। তাহলে 1 বছরে, তাই তো? আচ্ছা, তাহলে 1 বছরে যদি 6,000 লোক মারা যান বা শিফটেড হন, এসআইআরটা হওয়া শুরু হলো 1.5 বছর পর, জুন থেকে ডিসেম্বর, আরো 6 মাস। তাহলে 1 বছরে 6,000 হলে 6 মাসে কত হচ্ছে? আরো 3,000 এক্সট্রা। তাহলে টোটাল 1.5 বছরে কত হচ্ছে? 6 আর 3-এ 9,000। তাহলে একটা বিধানসভায় 1.5 বছরে অ্যাভারেজে 9,000 লোক মারা যাচ্ছেন বা শিফট করছেন, তাই তো? তা আপনি লোকসভা যেহেতু গোটা রাজ্যে হয়ে গেছে, তাই আপনি 9,000, আমি ব্রাইটনেসটা বাড়িয়ে দিচ্ছি আপনাদের দেখার সুবিধার জন্য, 9,000 ইন্টু 294টা সিট করুন, 26,46,000, আর 24 লাখ মৃত বাদ গেছে। দেখুন, অঙ্ক মিলে যাচ্ছে। এই 24 লাখটা আপনি একসাথে দেখছেন বলে মনে হচ্ছে বাবা এত মৃত ভোটার ছিল, আপনি গোটা রাজ্যেরটা দেখছেন বলে। কিন্তু একটা বিধানসভা যখন দেখছেন 6,000, 9,000, আর এটা প্রত্যেক ইলেকশনের আগে হয়। ঠিক আছে, আপনাকে যদি জিজ্ঞেস করি, আই এম সরি, আপনি হিসাব করে দেখুন আপনার পাড়াতেই লাস্ট 1-1.5 বছরে কজন মারা গেছেন, আমাদের বুথে কজন মারা গেছেন, বয়স্ক মানুষ বলুন, কারোর অন্যান্য কারণে মৃত্যু হোক, তো সেই সংখ্যাটা মেলালে একটা বিধানসভা এটা দাঁড়াচ্ছে। ফলে 58 লাখ ওয়াজ জেনুইন। এবার এই 58 লাখের মধ্যে, এবার 58 লাখ ওয়াজ জেনুইন বলাটাও ভুল, কারণ এর মধ্যে ধরুন 24 লাখের কাছাকাছি মৃত হলো, বাকি শিফটেড আরো 10-12 লাখ। আনম্যাপড ছিল 16 লাখের কাছাকাছি, 15-16 লাখের কাছাকাছি। এই আনম্যাপটা কিন্তু প্রত্যেকে ভারতীয়, কিন্তু 2002-তে এদের তালিকায় কোনোভাবে নাম ছিল না, ছুটে গেছে, কিছু একটা ব্যাপার হবে। তো ফলে আপনি 16 লাখকেও যদি বাদ দেন, আমি রাউন্ড ফিগারও যদি ধরি, মোটামুটি 42 লাখ 45 লাখ কিন্তু ন্যাচারাল। এই 42-45 লাখের পর যে এক্সট্রা সংখ্যাটা 90 লাখের মধ্যে, হ্যাঁ, মানে ধরুন আমি বলছি আরো 45 লাখ, এই 45 লাখটা হচ্ছে অ্যাকচুয়ালি সিলেক্টিভ বাদ দেওয়া। আর এই 45 লাখের মধ্যে হিন্দু আছে, মুসলমানও আছে। মুসলিম মানে বিজেপিকে ভোট দেবে না, বিজেপি জানে, তাই ওদেরকে আর বুথ খুঁজে কোন বুথের ভোটার আমায় ভোট দেয় কিনা বেঁচে থাকার দরকার নেই, টাইটেল দেখছে বাদ দিচ্ছে। আর হিন্দুদের ক্ষেত্রেও বুথ বুথ খবর নিয়ে কারা বিজেপি বিরোধী ভোটার খুঁজে খুঁজে বাদ দেওয়া হয়েছে। আমি দেখবেন প্রচার করতে করতে রোজ যে রিলগুলো ছাড়ছি আমার পেজ থেকে, অফিসিয়াল ভেরিফাইড ব্লুটিক পেজ থেকে, সেখানে প্রচুর বাড়িতে এরকম সাধারণ মা কাকিমারা ডেকে বলছে, বাবু ভোট দেবো কি করে, আমার তো নাম নেই। তাদের হাতে শাখা পলা, কপালে সিঁদুর, তারা কেউ রোহিঙ্গা হতে পারেন না। ঠিক আছে, তো আমরা গ্রাউন্ডে এটা দেখছি যে অ্যাকচুয়ালি বিজেপি রোহিঙ্গা বাংলাদেশি ধরবে বলে কাদেরকে ধরে এনেছে। এই বাংলার সাধারণ বংশ পরম্পরায় থাকা মুসলিম, এই বাংলায় সাধারণ বংশ পরম্পরায় থাকা হিন্দু, তাদেরকে ধরা হয়েছে। মানে একটা বিধানসভায় ভোটারই হচ্ছে 2.5 লাখ, তার মধ্যে থেকে আপনি 1.5 লাখকে ডিলিট করে দিয়েছেন, ভোট করা কি দরকার বিধানসভায়?
কেন ডিলিট করেছে? কারণ তৃণমূল ওই সিটটা 1,30,000 ভোটে জিতেছিল 2021-এর নির্বাচনে, তাই 1.5 লাখ বাদ দিতে হবে। তৃণমূল যেই সিট 10,000-এ জিতেছিল ওখানে 15,000 বাদ দিতে হবে, মানে 5 আমার সেফ মার্জিন রাখছে। আমি এটাই আপনাকে বলছি, শুরুতে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে ঠিক যে কথাটা বলেছিলেন আজকে সেটাই সত্যি প্রমাণিত হয়েছে। নোটবন্দি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শুরুতে যে কথা বলেছিলেন আজকে সেটাই সত্যি প্রমাণিত হয়েছে। জিএসটি নিয়ে শুরুতে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছিলেন আর সেটাই সত্যি প্রমাণিত হয়েছে। দিদি যখন যে কথাটা শুরুতে বলেছে অনেকের তেতো লেগেছে, অনেকের খারাপ লেগেছে, কিন্তু পরে ওটাই সত্যি প্রমাণিত হয়েছে। এসআইআর নিয়ে অনেকে বলে যে না না শুদ্ধ ভোটার লিস্ট হবে, কি অসুবিধা, তৃণমূল বেকার মানুষকে ভয় দেখাচ্ছে, এই করছে ওই করছে। টিভিতে দেখছিলেন না, বড় বড় বিজ্ঞরা, বোদ্ধারা, সর্বজ্ঞানী লোকেরা, হ্যাঁ, আহ, প্রাক্তন পুলিশ কর্তা, হুম, বিশিষ্ট আইনজীবী, বিশিষ্ট বিশ্লেষক, সবাই একদম আদা জল খেয়ে না না তৃণমূল হেরে যাবে, আসলে মৃত ভোটার বাদ যাবে সেই কারণে। এই যারা বাদ গেল তারা মৃত ভোটার, প্রত্যেকে বেঁচে পড়তে আছে। পাসপোর্ট জমা দিয়েছে, বার্থ সার্টিফিকেট জমা দিয়েছে, মাধ্যমিকের অ্যাডমিট জমা দিয়েছে, বাড়ির পুরনো জমির দলিল জমা দিয়েছে, তারপরও আরে এরা তো সোনালী খাতুনকেও বাইরে বার করে দিয়েছিল বাংলাদেশি বলে, করেছিল তো। তারপরে আমরা হাইকোর্টে গিয়ে লড়াই করলাম, করে তার ডকুমেন্ট দিয়ে আমরা প্রুফ করলাম ও ভারতীয়, তারপরে সে দেশে ফিরলো। তাহলে দেশের সরকার যখন বাদ দিচ্ছে তখন কিন্তু একতরফা ভাবে বাদ দিচ্ছে বা বাংলাদেশি বলে দিচ্ছে, এটা প্রমাণ হয়ে গেছে সোনালী খাতুনকে নিয়ে। কংগ্রেসের ফারাক্কার ক্যান্ডিডেট, তার নাম এসেছিল ডিলিটেড, তিনি স্পেশালি কোর্টে মামলা করলেন যেহেতু তিনি ক্যান্ডিডেট হয়েছিলেন। কোর্ট মামলা 10 মিনিটের মধ্যে তাকে পাশ করিয়ে দিল, তার জাস্ট একটা ডকুমেন্ট দেখে। তাহলে এই ডকুমেন্ট তো তিনি এসআইআরও দিয়েছিলেন, কেন পাস হলো না? কারণ টাইটেল দেখে বাদ দেওয়া হচ্ছিল। এবার ফারাক্কার কংগ্রেস ক্যান্ডিডেট, তিনি ক্যান্ডিডেট বলে, তার একটা পার্টির ব্যাকআপ আছে বলে, হ্যাঁ, তিনি ইন্ডিভিজুয়ালি কোর্টে গিয়ে মামলা করতে পেরেছেন। কজন সাধারণ মানুষ ইন্ডিভিজুয়ালি কোর্টে গিয়ে মামলা করতে পারবে? তার মানে আবার তো সেই জায়গায় হয়ে গেল আইন সবার জন্য এক নয়, আইন সবার জন্য এক নয়, তাই তো? আইন বড় লোকদের জন্য আলাদা, প্রিভিলেজদের জন্য আলাদা, গরিবদের জন্য আলাদা। আর এই এসআইআর আমাদেরকে নগ্ন করে দেখিয়ে দিল যে জাস্টিস ইজ নট ইকুয়াল। আইনের যে চোখটা বাঁধা, সেই বাধাটা আমরা ভাবতাম নিরপেক্ষতার জন্য, কিন্তু এখন দেখছি সেই বাধাটা এমন বাধা হয়ে গেছে যে দাড়িপাল্লার ওজনটা কোন দিকে সেই স্নায়ুতন্ত্রটাও কাজ করছে না। আইনের চোখের যে যে মূর্তিটা, হাতে দাড়িপাল্লা, চোখটা বাঁধা, তার কারণ কি? আমি কিছু দেখবো না, ভার যেদিকে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবো, মানে প্রমাণের বসে। আচ্ছা, সেই মূর্তিটা যাকে সিম্বলাইজ করে তার স্নায়ুতন্ত্রটাও খারাপ হয়ে গেছে, স্নায়ুতন্ত্রেও প্রবলেম হয়েছে, যে কারণে কোন দিকে সত্যি সত্যি দাড়িপাল্লাটা ঝুঁকে সেটাও সে বুঝতে পারছে না, আর চোখ তো তার বাধাই। আমি আপনাকে সরি, আমি আপনাকে বলি একটা কথা, আজকে ধরুন এই গোটা প্রসেসে যে মানুষগুলোর নাম বাদ গেল, অ্যাডজুডিকেশন ছিল প্রথমে, যে 1.5 কোটি লোককে ডাকা হয়েছিল আপনার লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য, ধরুন আপনি একদম প্রথম দিন গেছেন, একজন 15 দিন পরে গেছে, সেটা কি আপনি আপনার হাতে ছিল না আমার হাতে ছিল? নির্বাচন কমিশন যাকে যেমন নোটিশ পাঠিয়েছে সে সেই ডেট অনুযায়ী গেছে, তাই তো? তো স্বাভাবিকভাবে নির্বাচন কমিশনের পাঠানো নোটিশ অনুযায়ী যদি আপনি গিয়ে থাকেন, তার মানে নির্বাচন কমিশনে ঠিক করে দিয়েছে আপনি কবে যাবেন, তাই তো? এবার কেউ 1 তারিখে ডাক পেয়েছে, কেউ 15 তারিখে ডাক পেয়েছে, তাই তো? তাহলে যে লোকগুলো লাস্টের দিকে অ্যাডজুডিকেশন ক্লিয়ার হলো, সেই লোকগুলো তো নিজের দোষে লাস্টের দিকে ক্লিয়ার হয়নি, সে তো টাইম ঠিক করেনি যে আমারটা ভোটের 7 দিন আগে উঠবে, আরেকজনেরটা 1 মাস আগে উঠবে, এটা তার হাতে ছিল না, পুরোটা নির্বাচন কমিশনের হাতে ছিল। এবার যে লোকটার 1 মাস আগে বাদ গেছে, সেই লোকটা 1 মাসে কোর্টে যাওয়ার চান্স পেয়েছে, সেই লোকটা 1 মাসে প্রিপারেশন নেওয়ার চান্স পেয়েছে, বা ধরুন লাস্টের আগের উইকেও যার হয়েছে ট্রাইব্যুনালে যাওয়ার চান্স পেয়েছে, আর লাস্ট উইকে যার বেরোলো সে সেই চান্সটা পেলো না। তাহলে কি আইন সবার জন্য সমান হলো? কোনোটাই তো লোকটার কোনো দায় নেই। কাকে নোটিশ পাঠাবে ঠিক করেছে নির্বাচন কমিশন, কবে নোটিশ পাঠাবে ঠিক করেছে নির্বাচন কমিশন, সেই নোটিশ পাঠিয়ে কবে তাকে হাজির হতে হবে ঠিক করেছে নির্বাচন কমিশন, অ্যাডজুডিকেশনের তালিকা কবে বেরোবে ঠিক করেছে নির্বাচন কমিশন, সেটা প্রকাশ কবে করবে বেরোবে ঠিক ঠিক করেছে নির্বাচন কমিশন।
তাহলে একই দেশে এই বাড়িরও একজন ভোটার, ওই বাড়িরও একজন ভোটার, নির্বাচন কমিশনের গাফিলতির জন্য একজন ভোট দিতে পারছে, একজন পারছে না। তা এর শাস্তি কি হবে? কে দেবে শাস্তি? ইতিহাসের পাতায় জ্ঞানেশ কুমারের নাম, আমি আপনাকে বলছি, জালিয়ানওয়ালাবাগের হত্যাকারীদের চাইতে বাজে কালিতে লেখা থাকবে। উনি তো গুলি করে ওই কিছু মানুষকে মেরেছিল, হ্যাঁ, ও তো পাপী। আর এ পেনের খোঁচাতে কোটি কোটি মানুষকে মেরে দিয়েছে। এই পাপ একে ছাড়বে না। আর এর সাথে এর দুই মালিক। আমি আবার বলছি, হিটলার আর গাদ্দাফির যা পরিণতি হয়েছিল, এর মালিকদের রাজনৈতিক পরিণতি তাই মিলিয়ে রাখবেন আজকে।